হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হতে চলেছে। বিশেষ করে যারা বাংলা থেকে ইংরেজিতে লিখতে চান অর্থাৎ যে কোনো ট্রান্সলেশন করতে চান তাদের ক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ। তবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং অন্য ডেসক্রিপটিভ ইংলিশ বিশেষ করে পরীক্ষায় থাকে তাদের ক্ষেত্রে এই ক্লাসটি সমানভাবে উপযুক্ত। তো চলো আমরা প্রথমে যে প্যাসেজটি আছে দেখে নিই। প্রথমে আমরা দেখব এখানে একটি প্যাসেজ রয়েছে। কী আছে প্যাসেজটিতে? প্রথমে আছে, গোগল বাবার কাছে টাইম মেশিনের গল্পটা মোটামুটি শুনেছে, ওর খুব ভালো লেগেছে। তবে H.G. ওয়েলস নাকি বলেছেন 8,000 বছর বাদে এই পৃথিবীতে এরকম ঘটনা ঘটবে। এক বিজ্ঞানী এমন এক টাইম মেশিন আবিষ্কার করেছেন 8,000 বছর বাদে পৃথিবীতে কী ঘটতে চলেছে তিনি সবই সেই মেশিনে বসে দেখে এসেছেন। দেখা গিয়েছে পৃথিবীর মাটির ওপরে থাকে একরকম মানুষ, আর মাটির নিচে থাকে আরেক শ্রেণীর মানুষ। মাটির নিচে যাবার পথ ম্যানহোলের মতো ঢাকা দেওয়া থাকে, কিন্তু ভয়ের ব্যাপার হলো সেই মাটির নিচের মানুষগুলো দেখতে অত্যন্ত কদর্য আর কুৎসিত। মাটির ওপরের মানুষদের পেলেই তারা ম্যানহোলের ঢাকনার ভেতরে টেনে নিয়ে গিয়ে গপ গপ করে খেয়ে ফেলে। তো বন্ধুরা, এই ছিল আজকের ট্রান্সলেশনের প্যাসেজটি, অর্থাৎ যে প্যাসেজ থেকে আমরা ইংলিশে লিখব। তো চলো আমরা প্রথমেই লাইন বাই লাইন ট্রান্সলেট শুরু করি। তো প্রথমে আমরা দেখব যে কী ছিল। গোগল বাবার কাছে টাইম মেশিনের গল্পটা মোটামুটি শুনেছে। তো শুনেছে অর্থাৎ এখানে কিন্তু শুনেছিল ব্যাপারটা আসছে, শুনেছিল, যেহেতু আমি পাস্টের কোনো ইনসিডেন্টকে বর্ণনা করছি। তো এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব। পাস্ট পারফেক্ট টেন্স, শুনেছিল বা শুনে আসছিল এমন, অর্থাৎ অতীতের কোনো কাজ যখন দীর্ঘ সময় ধরে বলা হয় তখন সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তো এখানে গোগল হ্যাড, তো গোগল এখানে সাবজেক্টের কাজ করছে। গোগল হ্যাড হার্ড, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি কি হার্ড, হ্যাড, এবং তারপরে যে V3 সেটা আমরা ব্যবহার করি। তো এখানে হিয়ার মানে কি শোনা, হিয়ার হলো এখানে বেস অন অর্থাৎ ভার্ব 1 নম্বর, এবং সেখানে V2 হচ্ছে হার্ড। গোগল হ্যাড হার্ড দ্য স্টোরি অফ দ্য টাইম মেশিন, অর্থাৎ টাইম মেশিনের সে গল্প শুনেছিল। এখানে এটা অবজেক্টের কাজ করছে। তাহলে রাফলি যেটা কিনা কি মোটামুটি, তো এখানে কিন্তু মোটামুটি ব্যাপারটা যেটাকে রাফলি বা যেটাকে কিন্তু অস্পষ্টভাবে শোনার কথা বলা হচ্ছে, মোটামুটি কথা বলা হচ্ছে। অ্যান্ড ফ্রম হিজ ফাদার, তার বাবার কাছ থেকে। তো এখানে আমরা এই বাক্যটি আর কীভাবে আমরা অল্টারনেটলি লিখতে পারি, তো সেটা আমরা এখানে কিন্তু এই যে হার্ড বা এখানে যে রাফলির কথাটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপাতভাবে, বা সেটাকে কিন্তু আমরা ভ্যাগুলিও বলতে পারি, অর্থাৎ অস্পষ্টভাবে। কি অস্পষ্টভাবে, বা এটাকে কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি, অর্থাৎ অনুমান অনুযায়ী, অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ আনুমানিকভাবে। তো এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে গোগল হ্যাড হার্ড দ্য স্টোরি অফ দ্য টাইম মেশিন ভ্যাগুলি অর অ্যাপ্রক্সিমেটলি ফ্রম হিজ ফাদার, তার বাবার কাছ থেকে। আর হার্ড হচ্ছে শুনেছিল, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে গোগল হ্যাড কি লিসেন টু, আমরা কিন্তু লিসেন টু দ্য স্টোরি বলতে পারি কি লিসেন্ড টু দ্য স্টোরি অফ দ্য টাইম মেশিন, এইভাবে আমরা লিখতে পারি। অথবা আমরা এইভাবে লিখতে পারি যে গোগল ওয়াজ টোল্ড, গোগলকে বলা হয়েছিল, গোগল ওয়াজ টোল্ড দ্য স্টোরি অফ দ্য টাইম মেশিন রাফলি অথবা ভ্যাগুলি ফ্রম হিজ ফাদার, তার বাবার কাছ থেকে। তো এইভাবে কিন্তু আমরা অল্টারনেটলি এই সেন্টেন্সটাকে লিখতে পারবো। অর্থাৎ দুরকমভাবে আমি এই 3 রকম প্রসেস দেখালাম। একটা অলরেডি লেখা হয়েছে, এবং আমরা লিসেন টু দিয়ে লিখতে পারি, আর আমরা ওয়াজ টোল্ডে লিখতে পারি। অর্থাৎ এখানে প্রতিটি যে সিনোনিমস বা আমি অল্টারনেটিভ যে সমস্ত ওয়ার্ডগুলো দিলাম, এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে যেমন খুশি লিখতে পারবো, অর্থাৎ অল্টারনেটলি আরও অন্যরকমভাবে লিখতে পারি। আর স্টোরি বলতে এখানে একটা ন্যারেটিভের কথা বলা হয়েছে, কি ন্যারেটিভ বা একটা বর্ণনার কথা বলা হয়েছে, বা এটাকে আমরা টেলও বলতে পারি, অর্থাৎ গল্পও বলতে পারি। সুতরাং যেটা সুবিধা হবে, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে, মনে থাকবে স্মৃতিতে। অবশ্যই ভোকাব ইনক্রিজ করাটা কিন্তু খুবই বড় ব্যাপার ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো সমস্ত এক্সট্রা ওয়ার্ড বা সিনোনিমস তোমরা লিখে নেবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যে ওর খুব ভালো লেগেছে, অর্থাৎ ওর খুব ভালো লেগেছিল বা ও খুব এটাকে পছন্দ করেছিল, আমরা এরকম বলতে পারি। তাহলে কি লিখব? হি লাইকড ইট ভেরি মাচ, সে এটাকে খুব পছন্দ করেছিল। তো সাবজেক্ট V2, দেন অবজেক্ট, দেন আদার্স।
তো সে এটাকে খুব পছন্দ করেছিল, বা আমরা বলতে পারি হি এনজয়েড অর্থাৎ সে উপভোগ করেছিল, হি এনজয়েড ইট ভেরি মাচ, সে এটাকে খুব উপভোগ করেছিল। বা আমরা বলতে পারি হি অ্যাপ্রিসিয়েটেড ইট ভেরি মাচ, সে এটার খুব প্রশংসা করেছিল। আর ভেরি মাচ বা আমরা এটাকে বলতে পারি কি এটা খুব সুন্দরভাবে বা এক্সট্রিমলি ভীষণভাবে সে এটাকে পছন্দ করেছিল, বা এটাকে সে গ্রেটলিও বলতে পারি, সে এটা গ্রেটলি বা ভীষণভাবে এটাকে উপভোগ করেছিল। সুতরাং এইভাবে তোমরা কিন্তু এক্সট্রা যে সিনোনিমসগুলো দিলাম বা এক্সট্রা ওয়ার্ড দিচ্ছি এগুলো তোমরা লিখে নেবে। তো চলো আমরা পরের সেন্টেন্সটা লক্ষ্য করি। পরের সেন্টেন্সটি আছে, তবে H.G. ওয়েলস নাকি বলেছেন 8,000 বছর বাদে এই পৃথিবীতে একই রকম ঘটনা ঘটবে। তো এই যে তবে কথাটা বলা হচ্ছে এটাকে কিন্তু আমরা কিন্তুও বলতে পারি। কিন্তু H.G. ওয়েলস এখানে সাবজেক্টের কাজ করছেন, অর্থাৎ তিনি একজন রাইটার, ইংলিশ রাইটার। আমরা প্রত্যেকেই জানি, যারা বিশেষ করে ইংলিশ লিটারেচারের সাথে রিলেটেড তারা গেস করতে পারবে। তো বাট H.G. ওয়েলস অ্যাপারেন্টলি অর্থাৎ আপাতভাবে, বা এখানে যেহেতু নাকি কথাটা বলা হচ্ছে অর্থাৎ সংশয়ের কথা এখানে একটা থাকছে, সংশয় মানে পুরোপুরি পারফেক্ট নয়, তো এই কারণে অ্যাপারেন্টলি কথাটা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আপাতভাবে। সেইড দ্যাট বলেছেন যে সাচ অ্যান ইভেন্ট এই ধরনের ঘটনা, অর্থাৎ এই ধরনের ঘটনা উড অকার। তো পাস্টে আমরা যখন ফিউচারের কথা বলি তখন আমরা উডের কথাটা কিন্তু আমরা উড কথাটা ব্যবহার করি। ফিউচারের কথা বলি পাস্টে আমরা যখন কোনো কিছু বর্ণনা করার সময় ফিউচারের কথা বলি তখন উড কথাটা ব্যবহার করি, আর উডের পরে যেটা V1 সেই V1ই বসে। তো এখানে V1 বসেছে অকার অর্থাৎ ঘটবে, তাহলে সার্চ অ্যান ইভেন্ট উড অকার এই ধরনের ঘটনা ঘটবে অন দিস ভেরি আর্থ অর্থাৎ এই পৃথিবীতেই আফটার 8,000 ইয়ার্স অর্থাৎ 8,000 বছর আগে বা বাদে, এটা 8,000 বছর বাদে এই পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটবে। তো এখানে আমরা এই অ্যাপারেন্টলি কথাটা অর্থাৎ অ্যাপারেন্টলির আর আমরা কী কী লিখতে পারি আমরা দেখে নেব। তো এখানে কিন্তু অ্যাপারেন্টলিকে আমরা অস্টেনসিভলিও লিখতে পারি, আপাতভাবে যেটা বলা কি অস্টেনসিভলি, বা আমরা আউটওয়ার্ডলিও বলতে পারি, আউটওয়ার্ডলি অর্থাৎ যেটা অতটা গুরুত্ব সহকারে বলা নয়, আপাতভাবে বা অস্পষ্টত বলা। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। আর সেড দ্যাট সাচ অ্যান ইভেন্ট বা আমরা এটাকে ঘটনা বলছি, বা এটাকে আমরা ইনসিডেন্টও বলতে পারি, যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটবে, বা আমরা অকারেন্সও বলতে পারি, অকারেন্স। তো তোমরা এগুলো লিখে নেবে। আর অকার বা যেটা কিনা ঘটা এখানে ভার্বের কাজ করছে, অর্থাৎ হ্যাপেন, এটাকে আমরা হ্যাপেনও বলতে পারি, অকার ঘটবে বা হ্যাপেন ঘটবে, বা এটাকে আমরা ফ্রেজাল ভার্ব টেক প্লেসও বলতে পারি, কি টেক প্লেস অর্থাৎ ঘটবে। তো তোমরা এগুলো সব এক্সট্রা যে ওয়ার্ডগুলি দিলাম এগুলো তোমরা লিখে নিও, কারণ এগুলি কি কিন্তু ভোকাব ইনক্রিজ করার ক্ষেত্রে খুব প্রয়োজন তোমাদের। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি এক বিজ্ঞানী এমন এক টাইম মেশিন আবিষ্কার করেছেন 8,000 বছর বাদে পৃথিবীতে কি ঘটতে চলেছে তিনি সবই ওই মেশিনে বসে দেখে এসেছেন। তাহলে কি এ সায়েন্টিস্ট একজন বিজ্ঞানী, তো এখানে হচ্ছে সাবজেক্টের কাজ করছে, একজন বিজ্ঞানী এমন এক টাইম মেশিন আবিষ্কার করেছেন বা করেছিলেন, তাহলে ইনভেন্টেড সাচ এ টাইম মেশিন এমন এক ধরনের টাইম মেশিন আবিষ্কার করেছিলেন কি দ্যাট যে হি স্যাট ইন ইট তিনি এর মধ্যে বসেছিলেন বা তিনি এর মধ্যে বসে অ্যান্ড স এবং দেখেছিলেন। তো এখানে অ্যান্ডের মাধ্যমে কিন্তু আমরা এই দুটি ভার্বকে যুক্ত করছি, হি স্যাট ইন ইট অ্যান্ড স এবং দেখেছিলেন এভরিথিং দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন সমস্ত কিছু যেটা ঘটতে চলেছে অন আর্থ পৃথিবীতে 8,000 ইয়ার্স ফ্রম নাও অর্থাৎ এখন থেকে বা ভবিষ্যতে যেটা ঘটতে চলেছে তিনি সবই এই টাইম মেশিনে বসে তিনি দেখে এসেছিলেন। তো এটাকে আমরা কিভাবে বলতে পারি, এখানে তো আমরা কিছু কিছু যে ওয়ার্ড আছে সেটাকে আমরা দেখে নেব, যে ওয়ার্ডগুলির মাধ্যমে আমরা বলতে পারি যে এখানে কিন্তু সায়েন্টিস্ট বা বিজ্ঞানীকে আমরা আরও কয়েকটা নামে জেনে নেব, যেমন আমরা এটাকে রিসার্চারও বলতে পারি, কি রিসার্চার অর্থাৎ যিনি বিজ্ঞানী বা যিনি কিনা গবেষক, বা আমরা এটাকে ইনভেন্টরও বলতে পারি, কি ইনভেন্টর অর্থাৎ আবিষ্কারকর্তা, বা ইনভেন্টেড হচ্ছে কি আবিষ্কার করেছিলেন, বা এটাকে আমরা কিন্তু ক্রিয়েটেডও বলতে পারি, কি ক্রিয়েটেড, বা এটাকে আমরা ডেভেলপডও বলতে পারি, কি ডেভেলপড করা। বা এখানে আমরা হ্যাপেন কথাটা আগেই দেখেছি, অর্থাৎ এভরিথিং ইজ গোয়িং টু হ্যাপেন হচ্ছে ঘটা,
বা যেটাকে আমরা ওয়াকার বলতে পারি বা টেক প্লেস বলতে পারি, আমি ইতিমধ্যে লিখে দিয়েছি। আর এখানে ফ্রম নাও এর পরিবর্তে কিন্তু আমরা অন্য ফ্রেজও ব্যবহার করতে পারি, যেমন ইন দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে যেটা ঘটবে, ইন দ্য ফিউচার। তাহলে 8000 ইয়ার্স কি ইন দ্য ফিউচার অর্থাৎ ভবিষ্যতে, বা হেন্স ফোর্থ অর্থাৎ এখন থেকে, এই কথাটাও আমরা লিখতে পারি। সুতরাং এই সমস্ত এক্সট্রা ওয়ার্ড আমরা লিখে নেব, কারণ এক্সট্রা ওয়ার্ডগুলো খুবই কার্যকরী, আর যে যত এক্সট্রা ওয়ার্ড জানে সে কিন্তু ট্রান্সলেশনে তত বেশি দক্ষ। তো চলো আমরা পরের সেন্টেন্স লক্ষ্য করব। পরের সেন্টেন্স আছে, দেখা গিয়েছে পৃথিবীর মাটির ওপরে থাকে একরকম মানুষ আর মাটির নিচে থাকে আরেক শ্রেণীর মানুষ। তো এটাকে আমি কীভাবে বলবো, যে ইট ওয়াজ সিন, অর্থাৎ এটা দেখা গেছে। কি এখানে এটা কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে লিখছি, ইট ওয়াজ সিন বাই পিপল বা বাই দ্য সায়েন্টিস্ট বা বাই আদার পিপল, এরকম যেমন খুশি আমরা লিখতে পারি যে ইট ওয়াজ সিন দেখা গিয়েছে যে দ্যাট যে অন টাইপ অফ হিউম্যান লাইভস, অর্থাৎ এক ধরনের মানুষ বাস করে। তো এখানে আবার কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের কথা ব্যবহার করা হয়েছে, কারণ এখানে একটা ন্যাচারাল কনভারসেশনের কথা বলা হচ্ছে, এই কারণে কিন্তু লাইভস অর্থাৎ লাইভ হচ্ছে থাকা, আর তার সাথে এস যুক্ত করা হয়েছে। তো ওয়ান টাইপ অফ হিউম্যান লাইভস, এক ধরনের মানুষ থাকে অ্যাবভ দ্য গ্রাউন্ড অর্থাৎ পৃথিবীর উপরে, অ্যান্ড অ্যানাদার ক্লাস অফ হিউম্যান লাইভস আন্ডারগ্রাউন্ড, এবং অন্য ধরনের মানুষ কি আন্ডারগ্রাউন্ড থাকে বা পৃথিবীর নিচে বাস করে। তো এখানে আমরা কয়েকটা ওয়ার্ড দেখে নেব, যে এখানে ইট ওয়াজ সিন বা ইট ওয়াজ আমরা বলতে পারি অবজার্ভ, এটা পরিলক্ষিত হয়েছে বা এটা দেখা গিয়েছে, বা আমরা বলতে পারি ইট ওয়াজ নোটেড, অর্থাৎ এটা লক্ষ্য করা গেছে যে কাইন্ড বা টাইপ বলতে পারি, এখানে আমরা টাইপ যে অন টাইপ অফ বা অন কাইন্ড অফও বলতে পারি আমরা, যেটা ইচ্ছা। আর এখানে কি লাইভ হচ্ছে কি বাস করা, যেটাকে আমরা কিন্তু ডুয়েলও বলতে পারি, কি ডুয়েল মানে বাস করে, বা এটাকে আমরা রিসাইডও বলতে পারি, বাস করে। তো তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো। আর আন্ডারগ্রাউন্ড যেটা হচ্ছে বিনিথ অর্থাৎ নিচে, কি বিনিথ নিচে, বা এটাকে আমরা বিলো বলতে পারি, বিলো। তো আন্ডারগ্রাউন্ডই ঠিক আছে, এখানে আন্ডারগ্রাউন্ড আমরা ঠিকঠাক মনে রাখতে পারবো। তো চলো এর পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, পরের বাক্যটি আছে মাটির নিচে যাবার পথ ম্যানহোলের মতো ঢাকা দেওয়া থাকে। তাহলে কি মাটির নিচের যে পথ সেটা কি হচ্ছে ম্যানহোলের মতো ঢাকা দেওয়া থাকে। তাহলে কি দ্য পথস টু গো আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ যে রাস্তাগুলি বা মাটির নিচে যে যাওয়ার পথ সেটা কি হয় আর কভার ঢাকা থাকে লাইক ম্যানহোলস, অর্থাৎ ম্যানহোলের মতো ঢাকা। দ্য পথস টু গো আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে যাওয়ার বা আন্ডারগ্রাউন্ডে যেতে যে পথগুলো রয়েছে আর কভার্ড লাইক ম্যানহোলস, অর্থাৎ সেগুলো হচ্ছে ম্যানহোলের মতো ঢাকা থাকে। তো এখানে আন্ডারগ্রাউন্ড আমি অলরেডি বলেছি, যেটা কিনা বিনিথ বলতে পারি, বিলো বলতে পারি। আর কভার্ড মানে কি যেগুলো কিনা ঢাকা দেওয়া থাকে, বা যেগুলো কিনা আমরা বলতে পারি কি এনক্লোজড থাকে, এনক্লোজড অর্থাৎ ঢাকা আমরা কভার্ডও বলতে পারি বা এনক্লোজডও বলতে পারি, বা আমরা যেটাকে সিল্ডও বলতে পারি, সিল করা থাকে অর্থাৎ আটকানো থাকে। আর ম্যানহোলস যেটা কিনা আমরা কি ম্যানহোলস হচ্ছে যেটা মাটির নিচে যেগুলো থাকে আমরা জানি, যেটা কিনা অ্যাক্সেস বা আমরা যেটা প্রবেশপথ বলতে পারি, অ্যাক্সেস হোলস, অর্থাৎ যেগুলোর মাধ্যমে আমরা ভেতরে এন্টার করতে পারি। তো সেগুলোই বলা হচ্ছে, বা আন্ডারগ্রাউন্ড আমরা এন্ট্রান্সেসও বলতে পারি, আন্ডারগ্রাউন্ড এন্ট্রান্সেস অর্থাৎ মাটির ভেতরের প্রবেশপথ যেটাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড এন্ট্রান্সেস। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর এখানে কিন্তু দ্য পথস টু গো টু আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ এই পুরোটাই কিন্তু এখানে সাবজেক্টের কাজ করছে, আর এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব কভার ঢাকা থাকে। তো এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, আর এখানে মেন ভার্বের কাজ করছে আর। তো চলো আমরা দেখি পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, কিন্তু ভয়ের ব্যাপার হলো সেই মাটির নিচের মানুষগুলো দেখতে অত্যন্ত কদর্য আর কুৎসিত। তো কদর্য বলতে কি তাদেরকে একটু আগলি টাইপের দেখতে, অর্থাৎ খারাপ দেখতে। আর এখানে কুৎসিত কথাটা ব্যবহার করা হচ্ছে, আগলি অর্থাৎ কুৎসিত, আর কদর্য অর্থাৎ ভীষণ আকার বা এই টাইপের আর কি। তো চলো লিখব কীভাবে, বাট দ্য ফ্রাইটেনিং থিং ইজ, কিন্তু ভয়ের ব্যাপার, ফ্রাইটেনিং অর্থাৎ ভয়ের ব্যাপার হয় যে দ্য পিপল লিভিং আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ যে সমস্ত মানুষগুলো আন্ডারগ্রাউন্ডে থাকে, লুক এক্সট্রিমলি আগলি, তাদেরকে ভীষণভাবে বা অত্যন্ত কদর্য দেখতে আর কুৎসিত। এখানে আমরা দেখব কয়েকটা ওয়ার্ড, যেমন আমরা ফ্রাইটেনিং কথাটা ব্যবহার করছি, আমরা এইভাবে লিখতে পারি বাট দ্য স্কেয়ারি, কি স্কেয়ারি থিং, বা আমরা বলতে পারি বাট দ্য টেরিফাইং, কি টেরিফাইং
টেরিফাইং থিং। তো এখানে আমরা আগলি অর্থাৎ দেখে নেবো আর কিছু কিছু ওয়ার্ড লিখতে পারি, যেমন আমরা এটা বলতে পারি আনঅ্যাট্রাকটিভ, বা এটাকে আমরা কিন্তু গ্রটেস্কও বলতে পারি, কি গ্রটেস্ক। আর এখানে হিডিয়াস অর্থাৎ যেটা কিনা দৈত্যঘর বা কদর্য বলা হচ্ছে, এটাকে আমরা কিন্তু হরিফাইকও বলতে পারি, কি হরিফিক, বা এটাকে আমরা রিপালসিভও বলতে পারি, রিপালসিভ। তো এইভাবে কিন্তু আমরা এক্সট্রা ওয়ার্ডগুলো সাথে সাথে লিখে নেব। তো চলো আমরা পরের সেন্টেন্স লক্ষ্য করি। তো পরের সেন্টেন্স আছে যে মাটির ওপরের মানুষদের পেলেই তারা ম্যানহোলের ঢাকনার ভেতরে টেনে নিয়ে গিয়ে গপ গপ করে খেয়ে ফেলে। তো গপ গপ করে খেয়ে ফেলা, যেটাকে আমরা গিলে ফেলি বলি, বা যেটাকে আমরা ডিভোর বলি। তো চলো দেখি কীভাবে লেখা যায়। তো হোয়েন এভার দে ক্যাচ দ্য পিপল ফ্রম দ্য সারফেস, অর্থাৎ ওপরের দিক থেকে বা ভূপৃষ্ঠের ওপর বা মাটির উপরে মানুষদের যখনই তারা ধরে ফেলে, কি করে, দে ড্রাগ দেম, তারা তাদেরকে টেনে নিয়ে যায় ইনটু দ্য ম্যানহোলের ভেতরে, অ্যান্ড ডিভোর, এবং খেয়ে ফেলে। তো এখানে কিন্তু হোয়েন এভার অ্যাজ এ লিঙ্কার ব্যবহার করা হয়েছে এবং দুটো সেন্টেন্সকে এখানে যুক্ত করছে কমা দিয়ে, দ্বিতীয় সেন্টেন্সটাও লেখা হচ্ছে। আর এখানে কি ডিভোর খেয়ে ফেলে, দেম ভোরাসিয়াসলি, অর্থাৎ তাদেরকে কিভাবে খেয়ে ফেলে, গপ গপ করে খেয়ে ফেলে, ভোরাসিয়াসলি। আর এখানে আমরা কয়েকটা ওয়ার্ড দেখে নেব, যেমন হোয়েন এভার দে ক্যাচ বা হোয়েন এভার দে সিজ বলতে পারি, যখন তাদেরকে ধরে, বা হোয়েন এভার দে গ্রাব, তাদেরকে আঁকড়ে ধরে, দ্য পিপল ফ্রম দ্য সারফেস, অর্থাৎ ওপরের থেকে, বা আমরা বলতে পারি সারফেস, বা আমরা এখানে কিন্তু গ্রাউন্ডও বলতে পারি, গ্রাউন্ড। যেহেতু গ্রাউন্ড বারবার ব্যবহার করা হচ্ছে, এর জন্য একটা এক্সট্রা আলাদা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, সারফেস। আর ড্রাগ দেম, বা তাদেরকে টেনে নিয়ে যায়, ড্রাগ, বা তাদেরকে কি করে, পুল অর্থাৎ টেনে নিয়ে যায়, বা আমরা হল বলতে পারি, তাদেরকে টেনে নিয়ে যাওয়া। সুতরাং তোমরা এগুলো লিখতে পারো। আর ইনসাইড হচ্ছে ইনটু বলতে পারি, বা উইদিন বলতে পারি, ভেতরে তারা টেনে নিয়ে যায়। আর কি, এটা ডিভোর খেয়ে ফেলে, কীভাবে, গিলে ফেলে বলতে পারি আমরা, বা এটা আমরা ইটও বলতে পারি, বা আমরা এটাকে কনজিউমও বলতে পারি, কনজিউম, তাদেরকে খেয়ে ফেলে কীভাবে, ভোরাসিয়াসলি, বা সেটা গপ গপ করে খাওয়া, যেটা আমরা অর্থাৎ লোভীভাবে খাওয়া, যেটাকে আমরা কি গ্রিডিলিও বলতে পারি, গ্রিডিলি তাদেরকে খেয়ে ফেলে, বা আমরা র্যাভেনাসলিও লিখতে পারি, কি র্যাভেনাসলি। তো এইভাবে কিন্তু আমরা দেখলাম যে পুরো যে প্যাসেজটা রয়েছে সেটাকে ওয়ান বাই ওয়ান অর্থাৎ লাইন বাই লাইন আমরা পুরোটাকে ট্রান্সলেট করলাম বেঙ্গলি টু ইংলিশ। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করতে থাকবে তত বেশি তোমাদের জন্য ক্লাস আনবো। তো চলো আজ এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।